এখন তারা ক্ষমতায় বসে আরও ইতিহাস বিকৃতি, এমনভাবে বিকৃতি যেখানে মুক্তিযুদ্ধের সময় চলাকালীন সময় যখন ওই ৭১ সালে জাতিপিতা যে স্বাধীনতার ঘোষণা দিলেন, সেই ঘোষণা দেওয়ার পরপরই ২৬শে মার্চ চট্টগ্রামে কালুরহাট বেতার কেন্দ্র থেকে আওয়ামী লীগের নেতা হান্নান সাহেব এই ঘোষণাটা পাঠ করতে শুরু করেন দুপুর ২:৩০টায়। জিয়াউর রহমান কিন্তু তখনও পাকিস্তানি সেনাবাহিনীর সাথে ২৫শে মার্চ যখন এরা ব্যারিকেড দিচ্ছে, তখনও সে এই ব্যারিকেড যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে গুলি চালাচ্ছে। ২৬শে মার্চ সে যাচ্ছিল পোর্টে পাকিস্তান থেকে সোয়াত জাহাজে অস্ত্র এসেছে, সেই অস্ত্র নামাতে, তখন তাকে ছাত্র জনতা বাধা দেয়। সেখানে আমাদের মঈনুদ্দিন খান বাদল, যে জাসদের নেতা ছিলেন, এমপি ছিলেন, সেও কিন্তু এই গ্রুপে ছিল, তখন তাকে বাধা দিয়ে তাকে আটকায়। এদিকে যখন ২৬ মার্চ একের পর এক নেতারা কিন্তু ওই ঘোষণাটা সারাদিন বাজাতে থাকে। ২৭শে মার্চ দুপুরের দিকে আমাদের জহর আহমদ চৌধুরী সাহেব ছিলেন আওয়ামী লীগ নেতা, উনি বললেন যে এই ঘোষণাটা যদি একটা আর্মি অফিসারকে দিয়ে দেওয়া যায় তাহলে এটা যুদ্ধ যুদ্ধ মনে হবে। তখন মেজর রফিক সে অ্যাম্বুশ করেছিল, তাকে বলা হয়, তিনি বলেন আমি যদি এখান থেকে সরি পাকিস্তানিরা দখল করে নেবে, কাজে আমি এখান থেকে সরবো না, আপনার অন্য কাউকে খোঁজেন। তখন জিয়াউর রহমান কিন্তু ছাত্র জনতার হাতে তখন একরকম বন্দি, তো তাকে নিয়ে আসা হয় কালুরঘাট বেতার কেন্দ্রে। এবং ২৭শে মার্চ সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান এই ঘোষণাটা পাঠ করে এবং তার বক্তব্যে কিন্তু এই কথাটা স্পষ্ট ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষে সে স্বাধীনতার ঘোষণাটা পাঠ করছে, দিচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, অনেক নেতা কর্মী বা অনেক ইন্টেলেকচুয়াল অনেকেই তো অনেক ভাষণ দেন, টেলিভিশনের ঘোষণাকারী বা রেডিওর ঘোষণাকারী বা কোনো মিটিংয়ের ঘোষণাকারী, তারা যখন কোনো নেতার কোনো ঘোষণা বা কোনো অন্য কারো ঘোষণা যখন তারা এটা পাঠ করে বলে, সেটা তো তার ভাষণ হয়ে যায় না, যিনি ভাষণ দিচ্ছেন তার হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে এখন চেষ্টা হচ্ছে, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দেয়নি, জিয়াও ঘোষণা দিয়েছে। এবং এবারে দেখলাম আরেকটু তাদের উন্নতি হয়েছে। উন্নতিটা কি, জিয়ার ছেলে ক্ষমতা এসে জিয়ার বক্তৃতাটাকেও বিকৃত করে দিচ্ছে। জিয়াউর রহমান যে বলেছিল অন দ্য বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এইটুকু মুছে দিয়েছে। কাজে শেখ শুধু বঙ্গবন্ধুর মানে স্মৃতি, বঙ্গবন্ধুর অবদানকে বিকৃত করছে তা না, তার বাপের বক্তৃতাটাও বিকৃত করে দিচ্ছে। এই বিকৃতির হাত থেকে বাংলাদেশ কিভাবে মুক্তি পাবে, সেটা আমার প্রশ্ন। আজকে আমি অন্য কথা না, যেটুকু বললাম, হ্যাঁ এই বিকৃত ২১ বছর পর্যন্ত চলছিল, করতে পারেনি, এখন আবার শুরু হয়েছে। কিন্তু সত্যকে কখনো কেউ ধামাচাপা দিয়ে রাখতে পারে না, মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না, সত্য জয়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আজকে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। আমি সকলকেই আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে আমি দেশবাসী আপনাদের আমার প্রাণ ঢালা ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, জেনে তার জন্ম না হলে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টি হতো না। বাঙালি জাতি হিসেবে স্বতন্ত্র সত্তা বা আত্মপরিচয়ের সুযোগ পেত না। ১৯৭১ সালে ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করে। মহান মুক্তিযুদ্ধে ও স্বাধীনতা সংগ্রামে ৩০ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে ১৯৭১ সালে ২৫শে মার্চ থেকে শুরু করে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন পর্যন্ত যে সকল মা বোন পাকিস্তানি হানাবাহিনী দ্বারা ধর্ষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, এবং পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গড়া আলবদর রাজাকার লাল শামস বাহিনী এই মা বোনদের তুলে দিয়েছিল এই পাকিস্তানি সেনাদের ক্যাম্পে, আমি সেই সকল মা বোনদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। ১৯৭৫ সালে ১৫ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে জীবন দিয়েছেন আমাদের মহান নেতা, স্বাধীনতা স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা, মুক্তিযোদ্ধা শেখ কামাল, মুক্তিযোদ্ধা শেখ জামাল, 10 বছর ছোট্ট শেখ রাসেল, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল ও পারভিন জামাল রোজি, মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, মুক্তিযোদ্ধা শেখ ফজলক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু, মুক্তিযোদ্ধা আব্দুল আফসার নিবাদ, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, এবং মুক্তিযোদ্ধা আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে
4 বছরের সুকান্ত, মুক্তিযোদ্ধা সাংবাদিক শহীদ সানিয়াবাগ এবং সাংস্কৃতিক কর্মী রেন্টু, রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার ASM SSP সিদ্দিকুর রহমান, আমি তাদের সকল আত্মার মাগফিরাত কামনা করি এবং শ্রদ্ধা জানাই। 1975 সালের 3রা নভেম্বর অবৈধভাবে ক্ষমতা দখলকারী খুনি মোস্তাক ও জিয়ার চক্রান্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঘাতকের নির্মম বুলেটে নিহত সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী ও কামরুজ্জামানের প্রতি শ্রদ্ধা জানাই। অসাংবিধানিকভাবে এবং আর্মি রুলস ও অ্যাক্ট ভঙ্গ করে জিয়াউর রহমান ক্ষমতা দখল করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। সেনাবাহিনী ও বিমান বাহিনীর প্রায় 2500 মতো অফিসার ও সৈনিকদের কারাগারে ফাঁসি ও ফায়ার স্কোয়াডে দিয়ে হত্যা করে, লাশ গুম করে ফেলে। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করি। স্বজন হারা বেদনা নিয়ে গুম হয়ে যাওয়া লাশ খুঁজে বেড়ানো স্বজনদের প্রতি আমি আমার সহমর্মিতা জানাই, কারণ স্বজন হারা বেদনা কি আমি সেটা বুঝতে পারি। বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার অর্থাৎ মার্শালের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম আমরা করেছি, সেই সংগ্রামে আওয়ামী লীগ সহ যারা জীবন দিয়েছে আমি তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবেন, ক্ষুধা দারিদ্র মুক্ত দেশ গড়ে তুলবেন। পাকিস্তান নামে যে রাষ্ট্রটি হয়, সে রাষ্ট্র গঠনের পিছনে তার অনেক অবদান ছিল, কিন্তু পাকিস্তান নামে রাষ্ট্রটি হবার পর যখন তিনি দেখলেন যে পাকিস্তানি শাসকরা বাঙালির উপর শোষণ এবং নির্যাতন করছে, এমনকি আমাদের সংস্কৃতির উপর আঘাত হানি, 1948 সালে রাষ্ট্রভাষা হিসেবে মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা করতে যে আন্দোলন শুরু হয়েছিল এবং 1952 সালে পাকিস্তানি শাসকদের গুলিতে ভাষা শহীদদের রক্তের অক্ষরে লেখা হয়েছিল মাতৃভাষায় কথা বলতে চাই, সেই সকল শহীদদের প্রতিও আমি শ্রদ্ধা জানাই। আমাদের মুক্তি সনদ 6 দফা, যেটা 1966 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দিয়েছিলেন, যা বাঙালি জাতি সাদরে গ্রহণ করেছিল এবং সমর্থন জানিয়েছিল, সেই 6 দফার আন্দোলনে 7ই জুন যারা জীবন দিয়েছে আমি তাদেরকেও আজকে স্মরণ করি। মূলত 1948 সালের এই আন্দোলনের পথ বেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করেন এবং 1966 সালে 6 দফা দেওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা, আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয় এবং তাকে ফাঁসি দেওয়ার চক্রান্ত করে। কিন্তু জনগণের আন্দোলন, ছাত্র সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশের মানুষের আন্দোলনের ফলে আইয়ুব খান বাধ্য হয় সেই মামলা তুলে নিতে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিতে। আইয়ুবের পতন ঘটে, আর এক মিলিটারি ডিক্টেটর ইয়াহিয়া খান ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে সে ঘোষণা দেয় নির্বাচন দেব, সে কিছু শর্ত জুড়ে দেয়, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব এই নির্বাচনে অংশগ্রহণ করেন। 70 সালে যে নির্বাচন, মূলত সেই 1948 সালে পাকিস্তানের সৃষ্টির পর থেকে, 47 সালে পাকিস্তানের সৃষ্টির পর থেকে এই পাকিস্তানে কখনো সাধারণ নির্বাচন কিন্তু হয়নি বা কোনো সংবিধানও রচিত হয়নি। কাজে 1970 সালে পাকিস্তান সৃষ্টির পরে প্রথম জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সমগ্র পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ। বাঙালির মুক্তি সনদ 6 দফার প্রতি মানুষের রায় দেয়, কিন্তু পাকিস্তানি সামরিক জান্তা ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টোর চক্রান্তে গণমানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর না করে গভীর চক্রান্ত শুরু করে। গণমানুষের অধিকার গণমানুষের হাতে ফিরিয়ে আনতে বঙ্গবন্ধু শেখ মুজিব অসহযোগ আন্দোলনের ডাক দেন। 1971 সালের 7ই মার্চ ঐতিহাসিক ভাষণে তিনি ঘোষণা দিয়েছিলেন, আমি কোট করছি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, আনকোট। এই আহ্বানটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যায়। এই ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে সমগ্র বাংলাদেশে প্রতি ওয়ার্ড, ইউনিয়ন এবং জেলা পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলার আহ্বান জানান, নির্দেশ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব, এবং একটা গেরিলা যুদ্ধ পরিচালনার সব রকম প্রস্তুতি নেবারও নির্দেশ তিনি এই ভাষণের মধ্যে দিয়েছিলেন। বাংলাদেশ এই যে নামটা আজকে আমরা পেয়েছি, এই নামটা কোথেকে আসলো? 1970 সালে 5ই ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যু দিবসে আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঘোষণা দিয়েছিলেন যে পূর্ববঙ্গের নাম হবে বা পূর্ব পাকিস্তানের নাম হবে বাংলাদেশ। এই নামটাও বঙ্গবন্ধু শেখ মুজিবেরই দেয়া। এমনকি আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের পতাকা এবং আমাদের স্লোগান, সেটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া। দেশ স্বাধীন হলে আমাদের পতাকা কি হবে? জাপানের উদিত সূর্যের দেশ, সাদার ভিতর লাল,
বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, বাংলাদেশ হচ্ছে সবুজের দেশ, সবুজের ভিতরে লাল পতাকা, লাল সূর্য, এটাই আমাদের স্বাধীনতার পতাকা। ছাত্রলীগকে নির্দেশ দিয়েছিলেন এই পতাকা তুলে ধরতে। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবেরই নির্দেশে হয়েছিল। কলিম শরাফি তাকে কিন্তু সবসময় তিনি এই গানটি গাইতে বলতেন, কারণ বন্ধু মানুষ ছিলেন। বঙ্গবন্ধু বাঙালি জাতিকে একটা উচ্চ মর্যাদায় নিয়ে এসেছিলেন সেই নির্বাচনের মধ্য দিয়ে, কিন্তু চক্রান্ত হয়নি। ধানমন্ডি বঙ্গবন্ধুর বাসভবন, যা আমরা স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করেছিলাম, আমি, শেখ হাসিনা ও ছোট বোন রেহানা বাংলাদেশের জনগণকে এই বাড়িটি আমরা দান করে দিই। ওই বাড়ি থেকে অসহযোগ আন্দোলনে জনগণের করণী সম্পর্কে যে নির্দেশনা প্রতিদিন প্রচার করা হতো, সাধারণ মুক্তিকামী মানুষ তা অক্ষরে অক্ষরে পালন করত। বিদেশি অনেক পত্রিকা 32 নম্বর সড়ক ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনকে লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিট অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সাথে তুলনা করেছে। মূলত সমস্ত জনগণই বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশ মানতেন। 1971 সালের 3রা জানুয়ারি ঢাকা রেসকোর্স ময়দানে 1970 সালে নির্বাচিত সকল নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্বর্ধনা ও শপথ অনুষ্ঠিত হয়। অনেক বিদেশি কূটনীতিক সেখানে উপস্থিত ছিলেন। আসলে 7ই মার্চের ভাষণের পর পাকিস্তানি সামরিক জান্তা ইয়াহিয়া একটা পর্যায়ে ঢাকায় আসে বঙ্গবন্ধুর সাথে আলোচনা করতে। জুলফিকার ভুট্টো কিন্তু সে সময় আসে। বাঙালি পাকিস্তানি শাসনভার হাতে পাবে এটা সে মেনে নিতে পারছিল না। পার্লামেন্ট সেশন ডাকার কথা, সেখানে সংবিধান রচনা হবে, কিন্তু সেই পার্লামেন্ট ডাকতে অনেক দেরি হয়। বারবার ভুট্টো বাধা দেয়, ইয়াহিয়া বাধা দেয় এবং সামরিক জান্তারা বাধা দেয়। যা হোক, 3রা মার্চ জাতীয় সংসদ বসবে, অর্থাৎ শাসনতন্ত্র রচনা হবে, এই সিদ্ধান্তটা এখানে দিয়েছিল, তার আগে আলোচনা করতে এসেছিল। কিন্তু 1 মার্চ হঠাৎ করে জাতীয় সংসদের বৈঠক, গণপরিষদের বৈঠক, এই বৈঠকটা স্থগিত করে দেয়। এটা ছিল 1 মার্চ, সেদিন ঢাকা স্টেডিয়ামে ক্রিকেট খেলা হচ্ছিল। সমস্ত দর্শক শ্রেণী স্লোগান দিয়ে বেরিয়ে চলে আসে, খেলা বন্ধ হয়ে যায়। মানুষ যে ঐক্যবদ্ধ এটাই প্রমাণ হয়। ইয়াহিয়া ঢাকা এসেছিল, এটা একটা চক্রান্তেরই একটা অংশ ছিল, তারা আর কিছুই না। হয়তো বাদ দিতে হবে বা জনগণের প্রতিনিধিরা সরকার হবে, এটা তারা কিছুতেই মানতে চায়নি, অর্থাৎ বাঙালির হাতে ক্ষমতা দেবে না। 71 সালের 25শে মার্চ, এই 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ শুরু করে। এর পূর্বে সন্ধ্যার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের আর কি করণীয় সেই নির্দেশ দেন। এমনকি আমাদের সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে সকল নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী প্রত্যেকে একটা নির্দেশনা দিয়েছিলেন।